আমাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ ফিরে আসুক, আর কিছু দাবি না। কোথায় রাজ্যপাল আসবে, কোথায় রাষ্ট্রপতি আসবে, কোথায় মুখ্যমন্ত্রী আসবে, কোথাও মূর্খমন্ত্রী আসবে, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হোক। তাতে যে আসবে আসতে পারে, কারণ তার গিয়ে জবাব দেওয়ার কিছু নাই। মুখ্যমন্ত্রী অনেক আগে যাওয়া উচিত ছিল। কথা কথা হেলিকপ্টার চলে এদিক থেকে ওদিক যান, একবার যেতেই পারতেন। হেলিকপ্টার করে যেতেন, নামতেন, দেখা করতেন, ভরসা দিতেন, খুব ভালো হতো সেটা। কারণ মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদ সামলান, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। যেমন ডিজি গেল, তারও তো যাওয়া উচিত হয়নি, তাহলে আইজি যাচ্ছে, তারও যাওয়া উচিত হয়নি। পুলিশের অধিকর্তা যেতে পারে, তাহলে পুলিশ মন্ত্রী কেন যেতে পারবে না? পুলিশে যদি কর্তারা যায়, তাহলে পুলিশের মন্ত্রী কেন যেতে পারবে না? বাংলার মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছেন, কারণ এটা তার ব্যর্থতা। আর তিনি অন্য আরেকটা ভ্রমণকে ঢাল করে নিজের ব্যর্থতাকে, নিজের অপদার্থতাকে আড়াল করার চেষ্টা করেছেন। এটাও ঠিক না। আমি তো সেদিনই দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী অনেক আগে আসা উচিত ছিল। মুখ্যমন্ত্রী যদি আগে মুর্শিদাবাদে পা রাখতো, তাহলে হয়তো এত বড় দাঙ্গা নাও হতে পারত, এত বড় বিপদ মানুষের নাও হতে পারত। মুখ্যমন্ত্রী যদি এখানকার পুলিশদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্সিং করে জানার চেষ্টা করতেন যে কি ঘটনা কেন হচ্ছে, তার জন্য থামানোর জন্য যদি নির্দেশ দিতেন, এই ঘটনা ঘটতো না বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ঘটনা ঘটতো না। মুখ্যমন্ত্রী এদিক থেকে ওদিক যেতে তার কোনো অসুবিধা না। তিনি লন্ডন চলে যাচ্ছেন, স্পেন চলে যাচ্ছেন ঘুরতে ফিরতে, সেখানটায় তিনি কবিতা লিখছেন, পদযাত্রা করছেন, সকালে মর্নিং ওয়াক করছেন, কখনো সামনের দিকে, কখনো পিছনের দিকে, কখনো কবিতা বলছেন। এত কিছু তিনি বিদেশের মাটিতে করতে পারছেন আমাদের ঘরের মানুষের টাকা খরচ করে। তো সেখানটায় একটা হেলিকপ্টার করেই এখানে আসতেন, আমরা হেলিকপ্টারের ভাড়া দিয়েই দিতাম সবাই মিলে, আসতে তো পারতেন। এখানকার মানুষ খুশি হতো, ভরসা পেত। আপনি নিজেও আসেননি, আপনার কোনো প্রতিনিধি দলও পাঠাননি, সেই সুযোগটা অন্য কেউ নিচ্ছে, তখন আপনার গা জ্বলছে। এখন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি আমার জানা নাই, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটা আমার জানা নাই। কখন আপনার মোদিকে ভালো লাগছে, অমিত শাহকে খারাপ লাগছে, এই তাল গোলে আমরা সব বিপদে পড়ে গেছি। খোলাখুলি কথা বলুন। দেখুন, আমি সেদিন প্রথম দিন একটা কথা বলেছি যে এই দাঙ্গা ঠিক আমি বলতে চাইছি না, মানে কি দাঙ্গা মানে দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ। মুর্শিদাবাদের সর্বত্র সেটা কিন্তু হয়নি। আমি সেদিনে বলেছি, আজ বলছি 80% মুসলমান বাস করে শামশেরগঞ্জে। আচ্ছা বলুন তো, 20% হিন্দু কি দাঙ্গা করবে 80% লোকের সঙ্গে? বলুন তো, তা গরিব বুড়ো মানুষ কি তারা লড়াই করবে, কি দাঙ্গা করবে? তারা তো পালাতে ব্যস্ত। অতএব দাঙ্গা 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 এই শব্দটা আমাদের পরিহার করা উচিত। কিছু অশুভ শক্তি সেখানে মানুষের ক্ষতি করেছে, ক্ষতি হিন্দুর হয়েছে, ক্ষতি মুসলমানের হয়েছে, উভয় সম্প্রদায়ের হয়েছে। এবং পুলিশের নিষ্ক্রিয়তাই, পুলিশের অপরিণামদর্শিতাই, পুলিশের উদাসীনতা আজকে এই গণ্ডগোলের জন্য, এই হত্যাকাণ্ড, রক্তাক্ত বাতাবরণের জন্য দায়ী। আমি সেদিনও বলেছি, আজও বলছি, সেদিনকার পুলিশকে নির্দেশ দেওয়া হলো না কেন? পুলিশের কোন কোন কর্তা সেই সব এলাকায় ছিল যারা সেদিনকে ওখানকার স্থানীয় লোকাল পুলিশকে কড়া হাতে এই গণ্ডগোল দমন করার আদেশ দিল না? কারা? তারা কি শুধুমাত্র পুলিশ কর্তা, না তারা তৃণমূল নেতার কথাই, তৃণমূল নেতার আদেশ মেনে, তাদের আদেশ পালন করার জন্য নিচু তলায় কড়া হাতে এই সমস্যা মোকাবেলা করার জন্য নির্দেশ দিল না? কোনটা? কারণ 5 ঘন্টা ধরে গণ্ডগোল, পুলিশ জানে না? এটা তো হতে পারে না, সবাই জানে। তখন তার ইন্টারনেট বন্ধ ছিল না, ল্যান্ডলাইন বন্ধ ছিল না, ওখানে তো পরমাণু বোমা পড়েনি, সবাই সব কিছু জানছে, দেখছে। তাহলে কেন উপরতলার পুলিশ জেনেও নিচুতলায় আদেশ দেয়নি? অথবা
নিচুর তলার পুলিশ কি উপরতলার পুলিশের আদেশ অমান্য করে নিজেদের মতন করে এই দাঙ্গায় নিষ্ক্রিয় ভাব ধারণ করেছিল, নিষ্ক্রিয়তা দেখিয়েছিল? না কোনো তৃণমূল আর পুলিশের নেক্সাসে অশুভ আঁতাতে এই ধরনের ঘটনা ঘটল? অনেক প্রশ্ন। কারণ আমি প্রথম দিনে বলেছি, আজও বলছি, দাঙ্গা তখনই হয় যখন সরকারি মদত থাকে। গোধ্রায় দাঙ্গা হয়েছিল সরকারি মদত পুষ্ট হয়ে। বাংলাতেও দাঙ্গা গণ্ডগোল যা হচ্ছে সরকারি মদত পুষ্ট ছাড়া সম্ভব না। এটা নিয়ম, চিরাচরিত নিয়ম এটা জগতের। কি বলছে এগুলো জানি না, এগুলো কখন কি বলে না বলে। তাদের পরিচালিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যে কি এরকম আছে লাইসেন্স, গান লাইসেন্স এরকম? আমাদের রাজ্যে সব বলার পিছনে কারণটা কি জানি না। তাদের তো 20টা রাজ্য আছে, সেই 20টা রাজ্যে সকলের হাতে বন্দুক দেওয়ার লাইসেন্স কি দেওয়া হয়? আগে তাদের রাজ্যে দেখ, তখন আমরা ভাববো আমাদের জন্য। আমাদের কোনো বিপদ হয়নি বাংলায়। বাংলায় এখানে কিছু বিপদ হয়নি। ঘটনা ঘটেছে, নিশ্চয়ই ঘটেছে, ঘৃণ্য ঘটনা ঘটেছে, লজ্জাস্কর ঘটনা ঘটেছে, কিন্তু দেখবার এটাই এখানে সিগনিফিক্যান্ট, এটাই যে এই ঘটনার নিন্দা হিন্দু মুসলমান সমেত আপামর মানুষ করছে। এটা এখানকার তাৎপর্য সব থেকে বড়। এটা কিন্তু লক্ষণীয়। এই শিক্ষাটা সারা বাংলার সমস্ত জেলার মানুষের নেওয়া উচিত বলে মনে করি। এ যে কথাটা বলছে লালবাজার, এটা আজকে নতুন কিছু নয়, এটাই নিয়ম, বরাবরেরই নিয়ম এটা। আমরা সারা জীবন কোনো আন্দোলন করেছি, জমায়েত করেছি, সেখানে যারা অথরিটি, সেই অথরিটির কাছে পারমিশন নিয়েই আমরা করেছি। তো এটা আজকে হঠাৎ করে এ বাতেলা কেন আসছে জানি না। কারণ সরকারের যারা শুধু নির্দেশ পালন করাটাই তাদের কর্তব্য বলে মনে করে, বাকি তাদের নিজেদের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে অস্বীকার করে, তারাই এই ধরনের কথা বলতে পারে। লালবাজারে কবে বলা হয়েছিল যে বিনা অনুমতিতে মিছিল মিটিং করবার ব্যবস্থা করা হোক? লালবাজারে কি জানা ছিল না এটা? না এটা কোনো নতুন আইন? এটা তো আছেই, সর্বত্র আছে, সারা দেশব্যাপী আছে, যে কোথাও কোনো জমায়েত করতে গেলে কারা করছে তার একটা দরখাস্ত, তারা কে, তাদের সবাইকে খোঁজ নিয়ে অনুমতি দেওয়া। আজ দেখে মনে হচ্ছে যে চোর পালিয়ে যাওয়ার পর এখন ঘটে বুদ্ধি বাড়ছে। এত কিছু হয়ে যাওয়ার পর এখন ঘটে বুদ্ধি বাড়ছে। এবং আমার মনে হয় যে আজও তৃণমূলের নেতাদের যখন ইচ্ছা তখনই আন্দোলন করার, জমায়েত করার অধিকার কিন্তু থাকবে। এই বক্তব্যের মধ্য দিয়ে, এই নির্দেশ আদেশ বা তাদের সাজেশন যাই বলুন, এটার মধ্য দিয়ে এরা কিন্তু চাইবে যে পশ্চিমবঙ্গের সরকার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন করতে যাতে বাধা দেওয়ার ব্যবস্থা করা যায়। এটা আর কিছু না, সরকার বিরোধী আন্দোলন করতে না দেওয়া, অর্থাৎ ঘুরিয়ে আরেক ধরনের স্বৈরাচারী প্রতিবন্ধকতা তৈরি করো গণতান্ত্রিক আন্দোলনের পথে। এটা তারই কতগুলো প্রেসক্রিপশন। এবার সরকারের নির্দেশ এটা করছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন বরদাস্ত করতে চাইছে না, বরদাস্ত করতে পারছে না, বরদাস্ত করবার ধৈর্য দেখাতে পারছে না। তাই আইন করে প্রতিবাদ করার মুখ বন্ধ করে দিতে চাইছে। দিলীপ বলছে আপনার